ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস পেপার সলিউশন। তো আজকে আমরা যে পেপারটা সলিউশন করব সেটা হচ্ছে 2024 সালের 30 সেপ্টেম্বর যে এক্সামটা হয়েছিল এসএসসি, তার জিকে এবং জিএস পার্টটা আজকে আমরা সলভ করবো। তো চলো লেট আস স্টার্ট, শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে? The autobiography Wings of Fire is the life story of which famous Indian personality? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বের জীবন কথা? তো দেখো, অপশন যেগুলো আমাদের দিয়েছে সেগুলো, প্রথম অপশন আছে অরুন্ধতী রয়, দ্বিতীয় অপশন হচ্ছে কিরণ বেদী, তৃতীয় অপশন হচ্ছে এপিজে আব্দুল কালাম, আর চতুর্থ অপশন হচ্ছে রতন টাটা। তো আমরা জানি উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার, না তো আত্মজীবনীতে লেখা হচ্ছে সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন থ্রি। কিন্তু বাকি যে অপশন গুলো আছে সেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেগুলো আমরা চট করে দেখে নেব। দেখো, অরুন্ধতী রয়ের বিখ্যাত বইয়ের নামটা কি? বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দি গড গড অফ স্মল থিংস, দি গড অফ স্মল থিংস। এই জন্য তিনি কি পেয়েছিলেন? এই জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। কি পেয়েছিলেন? বুকার প্রাইজ পেয়েছিলেন। তাহলে অরুন্ধতী রয়ের বিখ্যাত বইয়ের নাম দ্য গড অফ স্মল থিংস, এটা আমরা জেনে রাখলাম। অপশন টু দেখো হচ্ছে কিরণ বেদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ, কিরণ বেদীকে তো ফার্স্ট ফার্স্ট মহিলা আইপিএস অফিসার, ফার্স্ট মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী। কত সাল? না তো 1972 সাল। 1972 সালে কিরণ বেদী ফার্স্ট মহিলা আইপিএস অফিসার হয়েছিলেন। ওকে। তো কিরণ বেদীর একটা একটা কিরণ বেদীর সম্বন্ধে লেখা একটা বই আছে, সেটা হচ্ছে আইডিয়ার। কি আছে? আইডিয়ার। ওকে। এবারে দেখো অপশন, যেটা এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালাম কি? না তো এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের 11তম প্রেসিডেন্ট। তাকে মিসাইল ম্যান বলা হয়। কি বলা হয়? মিসাইল ম্যান। তার লেখা বিখ্যাত বই কি? ইগনাইটেড মাইন্ডস। তার লেখা বিখ্যাত বই ইগনাইটেড মাইন্ডস, IGNIT, ইগনাইটেড মাইন্ডস। ওকে। তো এই কোশ্চেন থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু তথ্য পেলাম, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। তো এগুলো তোমরা নোট করে রাখবে। আর এই কোশ্চেনটা উইংস অফ ফায়ারের যে অ্যান্সার সেটা হয়ে গেল এপিজে আব্দুল কালাম। ওকে। তো দেখো এখানে কিছু আমি দিয়েছি। উইংস অফ ফায়ার ভারতের রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। হ্যাঁ। তো এখানে এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয়। এটা ইম্পর্টেন্ট। 11তম রাষ্ট্রপতি ছিলেন 2002 থেকে 7 পর্যন্ত। তার বিখ্যাত বইয়ের নাম কি? ইগনিটেড মাইন্ড অ্যান্ড ইন্ডিয়া 2020। ওকে। কোশ্চেন বোতুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো অপশন কি আছে দেখবো আমরা। ফার্স্ট অপশন হচ্ছে ত্রিপুরা, সেকেন্ড অপশন আছে তেলেঙ্গানা, থার্ড অপশন আছে সিকিম, আর ফোর্থ অপশন আছে পাঞ্জাব। তো বোতুকাম্মা যে উৎসব ভারতের যে রাজ্যের সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে অপশন টু, তেলেঙ্গানা। অপশন টু, তেলেঙ্গানা। তো বোতুকাম্মা উৎসবটা ভারতের যে রাজ্যের সঙ্গে সম্পর্কিত রয়েছে অপশন টু, তেলেঙ্গানা। তো বাকি যে অপশন গুলো আছে তাদেরও যে ইম্পর্টেন্ট যে উৎসব সেগুলো আমরা একটু জেনে নেবো। দেখো, ত্রিপুরার ফেমাস উৎসবের নাম হচ্ছে খার্চি পূজা। KHARCHI, খার্চি পূজা। ফেমাস পূজার নাম কি? খার্চি পূজা। তেলেঙ্গানা তো আমরা দেখলাম বসুকাম্মা। সিকিমের ফেমাস যে পূজা মানে উৎসব সেটার নাম হচ্ছে লোসার, LOSA, আর লোসার। ওকে। আর পাঞ্জাবের যে ফেমাস উৎসব হচ্ছে বৈশাখী, বৈশাখী বৈশাখী পূজা। তো দেখো, বতুকাম্মা আমাদের যে ফেমাস ফেস্টিভ্যাল, যে রাজ্যের মানে যেটার সঙ্গে রাজ্যের সঙ্গে সম্পর্কিত, সেটা আমাদের হয়ে গেল তেলেঙ্গানা। আর তারপরে আমরা কিছু অংশ আরো অ্যান্সার জেনে নিলাম, যে ত্রিপুরার হচ্ছে খার্চি পূজা, সিকিমের লোসার, আর পাঞ্জাবের বৈশাখী। ওকে। বতুকাম্মা সম্বন্ধে এখানে আমাদের দেয়া আছে। যদি তোমাদের মনে হয় যে কিছু দেখার প্রয়োজন, তো অবশ্যই তোমাদের দেখে নিতে পারো। কোশ্চেন থ্রি কি বলছে দেখো, নিম্নলিখিত কোন বিপ্লবীকে ভারতের ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলার গ্রেপ্তার করেছিলেন এবং তিনি জেলে 63 দিনের অনশন চলাকালীন শহীদ হন? তো দেখো, কোন বিপ্লবীকে
ভারতের ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেছিলেন তিনি কে? তো এবং তিনি 63 দিনের অনশন চলাকালীন শহীদ হয়েছিলেন। তার যদি অপশন গুলো আমরা দেখি, তো প্রথম অপশন কি আছে দেখো, প্রথম অপশন আছে রামপ্রসাদ বিসমিল, দ্বিতীয় অপশন আছে রাসবিহারী বসু, তৃতীয় অপশন আছে যতীন্দ্রনাথ দাস, আর চতুর্থ অপশন আছে প্রফুল্ল চাকি। তো যিনি লাহোর ষড়যন্ত্র মামলায় যুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং 63 দিন অনশন করে মারা গেছিলেন, তিনি হচ্ছেন অপশন 3 যতীন্দ্রনাথ দাস। যতীন্দ্রনাথ দাস। তো এটা আমাদের অপশন কি, অ্যান্সার কি হয়ে যাবে? যতীন্দ্রনাথ দাস। তো দেখো বাকি যে অপশন গুলো আছে তাদের সম্বন্ধে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় বারবার আছে সেগুলো আমরা জেনে নেব। দেখো রামপ্রসাদ বিসমিল ভেরি ইম্পর্টেন্ট। তো রামপ্রসাদ বিসমিল ছিলেন পরিকল্পনাকারী, কিসের পরিকল্পনাকারী? না তো কাকুরি ট্রেন লুট মামলা, মানে যে আক্রমণ ছিল কাকুরি, হ্যাঁ, কাকুরি ট্রেন আক্রমণ যেটা ছিল, হ্যাঁ, তার যে মুখ্য তার যে মুখ্য ছিলেন বা প্রমুখ পরিকল্পনাকারী ছিলেন, তিনি হলেন রামপ্রসাদ বিসমিল। সালটা কত? সালটা 1985। ওকে। তারপর দেখো কাকুরি ট্রেন মামলা যেটা হলো, ট্রেন লুট মামলা যেটা হলো সেটা ভেরি ইম্পর্টেন্ট। তার প্রধান মুখ ছিলেন কি? রামপ্রসাদ বিসমিল, এবং সালটা হচ্ছে 1925। তারপর দেখো রাসবিহারী বসু। রাসবিহারী বসু কে? ভেরি ইম্পর্টেন্ট একটা নাম। রাসবিহারী বসু আজাদ হিন্দ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, যেটা পরে নেতৃত্ব দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তো রাসবিহারী বসু ভেরি ইম্পর্টেন্ট, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, যেটা পরে নেতৃত্ব দিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। তারপর যতীন্দ্রনাথ সরকার, যতীন্দ্রনাথ দাস আমরা দেখলাম। আর প্রফুল্ল চাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রফুল্ল চাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রফুল্ল চাকি কি হয়েছে দেখো, 1908 সালে কিংসফোর্ড হত্যাকাণ্ড মামলায় তিনি নিজেকে জড়িয়েছিলেন। ক্ষুদিরামের সঙ্গে কিংসফোর্ড কে অত্যাচারী কিংসফোর্ডকে মারতে গিয়ে তিনি নিরীহ আহ, আম, একজনকে মেরে ফেলেছিলেন। তো তার জন্য ক্ষুদিরাম তো ধরা পড়েছিল, কিন্তু ইনি ইংরেজদের কাছে আত্মসমর্পণ না করে নিজেকে আহ সুসাইড করেছিলেন, মানে কি, গুলি করে, মানে মারা গেছিলেন। তো প্রফুল্ল চাকি ভেরি ইম্পর্টেন্ট। কিংসফোর্ড হত্যাকাণ্ড মামলায়। তো কিংসফোর্ড হত্যাকাণ্ড মামলা যেটা ঘটেছিল সেটা কত সালে? দেখো 1908 সালে। ওকে। কোশ্চেন 4, দি পাটকাই হিলস আর পার্ট অফ হুইচ মাউন্টেন রেঞ্জ? পাটকাই পাহাড় কোন পর্বতমালার অংশ? তো দেখো অপশন গুলো যদি আমরা দেখি, তো প্রথম অপশন কি আছে? প্রথম অপশন আছে পূর্বাচল, দ্বিতীয় অপশন আছে ইস্টার্ন ঘাটস, তৃতীয় অপশন হচ্ছে কারাকোরাম, চতুর্থ অপশন হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস। তো দেখো পাটকাই, নাগা, লোসাই, হ্যাঁ, পাটকাই, নাগা এবং লোসাই যে হিল গুলো সেটা কোথায় অবস্থিত সেটা আমরা জানি, পূর্বাচলে অবস্থিত। কি কি আছে? পাটকাই একটা, পাটকাই পাটকাই, নাগা এবং লুসাই হিলস, LUSA, লুসাই হিলস। লুসাই হিলস কোথায় আছে? না তো পূর্বাচলে আছে, সুতরাং আমাদের অ্যান্সার পূর্বাচল। এবার দেখো বাকি যে যেগুলো আছে তার থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষা জেনে নেবো। যেমন ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাড়া, JINDA, জিন্দাগাড়া। তো এই জিন্দাগাড়া এটা হচ্ছে ইস্টার্ন ঘাটের সব থেকে বা পূর্ব ঘাটের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গের নাম। কারাকোরাম কি? তো কারাকোরাম দেখো, কারাকোরামে কি K2 অবস্থিত, দ্য সেকেন্ড লার্জেস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কারাকোরাম যাকে বলা হয় গডউইন অস্টিন, যার নাম অপর নাম কি? গডউইন অস্টিন। আগে দেখো এখানে কি অবস্থিত? সিয়াচেন হিমবাহ ভারত আছে। ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আনাই মুদি। ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি। ওকে। তো আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন জেনে নিলাম। ইস্টার্ন ঘাট যেটা জিন্দাগাড়া সব থেকে হাইস্ট পর্বত শৃঙ্গের নাম। কারাকোরাম অবস্থিত K2। আর ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কি? আনাইমুদি। ঠিক। যেমন দেখো পাটকাই, নাগা এবং মিজো পাহাড়, লুসাই হিলস পূর্বাঞ্চল পর্বতশ্রেণীর ভারতের পূর্ব উপকূল বরাবর বিস্তৃত, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। কারাকোরাম রেঞ্জ কি? লাদাখ অঞ্চলে সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত। ওয়েস্টার্ন ঘাট ভারতের পশ্চিম উপকূল বরাবর কেরালা, কর্ণাটক এবং মহারাষ্ট্র অঞ্চলে। কোশ্চেন 5,
According to Article 181 of Indian Constitution, when a proposal for removal is under consideration in the state legislative assembly, who cannot preside over the house? ভারতের সংবিধানের অনুচ্ছেদ 181 অনুযায়ী রাজ্য বিধানসভায় পদ থেকে অপসারণের প্রস্তাব বিবেচনার সময় কে সভাপতিত্ব করতে পারে না? তো দেখো অপশন কি কি আছে? প্রথম অপশন হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, দ্বিতীয় অপশন হচ্ছে চেয়ারম্যান, তৃতীয় অপশন হচ্ছে স্পিকার, চতুর্থ অপশন হচ্ছে ডেপুটি চেয়ারম্যান। তো এই কোশ্চেনে যে অ্যান্সারটা হবে সে হচ্ছে অপশন 3 স্পিকার। তো দেখো এখানে অ্যাডভোকেট জেনারেল, চেয়ারম্যান, স্পিকার, ডেপুটি চেয়ারম্যান সম্বন্ধে আমরা ইম্পর্টেন্ট কিছু তথ্য জানবো যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাডভোকেট জেনারেল তাকে কে নিয়োগ করে? না তো হচ্ছে গভর্নর অফ স্টেট মানে রাজ্যপাল। গভর্নর মানে রাজ্যপাল, রাজ্যপাল নিয়োগ করেন কাকে? রাজ্যপাল নিয়োগ করেন অ্যাডভোকেট জেনারেল। সে কি? তো সে হচ্ছে হাইয়েস্ট লিগ্যাল অফিসার, হাইয়েস্ট লিগ্যাল, লিগ্যাল অফিসার অফ এ স্টেট, অফ এ স্টেট। কোন একটা রাজ্যের হাইয়েস্ট লিগ্যাল অফিসারকে অ্যাডভোকেট জেনারেল। তো এগুলো আমাদের জেনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। চেয়ারম্যান, চেয়ারম্যান দেখো আহ যেমন এক্স অফিসিও চেয়ারম্যান, যে কোর্সটা খুব ভালো আছে, এক্স অফিসিও, এক্স অফিসিও চেয়ারম্যান, CHIRMN চেয়ারম্যান অফ রাজ্যসভা, RAJY রাজ্যসভা। আহ, রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কি? না তো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট, VIC, ভাইস প্রেসিডেন্ট, PRESIDENT, ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। ওকে, তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট কি? না তো এক্স অফিসিও যে চেয়ারম্যান, হি ডাজ নট ভোট, সে ভোট দেয় না। ইন দ্য কেস অফ টাই, যদি না টাই হয়, যখন টাই হয় তখন মাত্র তিনি ভোট দেন। ওকে, আর স্পিকার দেখো, স্পিকার কি? না তো স্পিকারের একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আছে সেটা হচ্ছে সে কনসিডার বা ডিসাইড করে কোন বিল মানে বিল কিনা, কোন বিল মানে বিল কিনা সেটা ডিসাইড করে কে? সেটা হচ্ছে স্পিকার। স্পিকারের ক্ষমতা সেটা আছে। ওকে, আর ডেপুটি স্পিকার, ডেপুটি চেয়ারম্যান, উপসভাপতি, তাকে নিয়োগ করে কে? তো রাজ্যসভার যারা মেম্বার তারা ডেপুটি চেয়ারম্যানকে নির্বাচন করে। ওকে, তো ডেপুটি চেয়ারম্যান কখন হয়? যখন ইন দা অ্যাবসেন্স অফ ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, ভাইস চেয়ারম্যানের অ্যাবসেন্সে ডেপুটি চেয়ারম্যান কি করেন? সভাপতিত্ব করেন। ওকে, তো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে অপশন 3 স্পিকার। দেখো স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয় বিধানসভার সদস্যদের মধ্য থেকে। স্পিকারের অপসারণের জন্য একটা বিশেষ প্রক্রিয়া ও সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ঠিক আছে, কোশ্চেন 6 দেখো কি বলছে, দ্য টার্ম ফুটফল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস? বলছে টার্ম ফুটফল এটা নিম্নলিখিত খেলাটির খেলা অপশনগুলির মধ্যে কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো দেখো প্রথম অপশন আছে বাস্কেটবল, দ্বিতীয় অপশন আছে হকি, তৃতীয় অপশন আছে টেনিস, আর চতুর্থ অপশন আছে আর্চারি। তো দেখো ফুটবল এই টার্মটা কিন্তু যেটার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে টেনিস। টেনিসের সঙ্গে, টেনিস খেলার সঙ্গে ফুটবল কথাটা যুক্ত। ওকে, তো দেখো টেনিসের সঙ্গে কি যুক্ত? ফুটবল। তারপর ডবল ফল এটাও কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত হয়। আর বাস্কেটবলের সঙ্গে যুক্ত টার্ম যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রিবল, DRIBBL ড্রিবল। ওকে, ডাঙ্ক, DUNK ডাঙ্ক। হকির সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট টার্ম এটা হচ্ছে ড্রিবল, DRIBBL ড্রিবল। তারপরে পুশ, PUSH পুশ। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট টার্মস। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। আর ফুটফল যেটা সেটার সঙ্গে সেটা যার সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের টেনিস। ওকে, তো ফুটফল, ডবল ফল এগুলো কার সঙ্গে যুক্ত? টেনিসের সঙ্গে। তো এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা জেনে নেব যে ফুটবল খেলার সঙ্গে যুক্ত টার্ম হচ্ছে টেনিস। এটা সাধারণ টার্ম বা দণ্ড পেনাল্টি। এটি ঘটে যখন সার্ভ করার সময় খেলোয়াড়দের পা বেস লাইন বা কোর্টের সীমা অতিক্রম করে। এটি ফাউল সার্ভ হিসেবে বিবেচিত হয় এবং পয়েন্ট হারানোর সম্ভাবনা থাকে।
ফুটফল নিয়মটি সার্ভিং প্লেয়ারের অবস্থান ও নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়। এক্সট্রা ফল কি? দেখো ডবল ফল এটা যুক্ত। হ্যাঁ, ডিউস তারপর ডিউস ডিইউসি ডিউস এটাও কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত। আর টেনিসের প্রধান টুর্নামেন্ট গুলো কি কি? ওয়েবেলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়া ওপেন ইত্যাদি। কোশ্চেন 7, রাজা হর্ষবর্ধনের দরবারে কবি কে ছিলেন? হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ কিং হর্ষবর্ধন? মানে হর্ষবর্ধনের কোর্ট পোয়েট বা দরবার কবি কে ছিলেন? তো দেখো অপশন আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে, প্রথম অপশন হচ্ছে বাণভট্ট, দ্বিতীয় অপশন হচ্ছে বাচভট্টি, তৃতীয় অপশন হচ্ছে রবি কীর্তি, চতুর্থ অপশন হচ্ছে কালিদাস। তো দেখো হর্ষবর্ধনের যে সভাকবি ছিলেন তিনি হচ্ছেন অপশন এ বাণভট্ট। তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তো বাণভট্ট লেখা দুটো আমার ইম্পর্টেন্ট বুক জেনে নিব, যেটা বিভিন্ন পরীক্ষায় প্রায় এসে থাকে। একটা কি? হর্ষচরিত। কি একটা? হর্ষচরিত। একটা হচ্ছে হর্ষচরিত, আরেকটা কি? আরেকটা হচ্ছে কাদম্বরী। কাদম কাদম্বরী। একটা হর্ষচরিত আর একটা কি? কাদম্বরী। ওকে। তো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হয়ে গেল। তারপর দেখো অপশন 3 রবি কীর্তি। এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের হয়ে থাকে, যেটা পরীক্ষায় বারবার আসে, যে কীর্তি কার কোর্ট পোয়েট ছিলেন বা কার সভাকবি ছিলেন? তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় কি? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। ওকে। তো রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। তারপর দেখো আসছে কি? কালিদাস। তো কালিদাস ভেরি ইম্পর্টেন্ট। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে। তো কালিদাসের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম কি? কালিদাসের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে, একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। অভিজ্ঞান অভিজ্ঞান শকুন্তলা। শকুন্তলম। শকুন্তলম। একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, আরেকটা কি? মেঘদূত। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। আর হর্ষবর্ধনের যে সভাকবি ছিলেন, সেটা এই কোশ্চেনে যেটা অ্যান্সার সেটা হচ্ছে বাণভট্ট। ওকে। কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্রীড়া প্রতিযোগিতায় ভারত তার প্রথম একক অলিম্পিক স্বর্ণপদ জয় করে? In which of the following events did India win its first individual Olympic gold medal? তো ফার্স্ট অপশন হচ্ছে শুটিং, সেকেন্ড অপশন হচ্ছে রেসলিং বা কুস্তি, থার্ড অপশন হচ্ছে ওয়েট লিফটিং বা ভারোত্তোলন, আর ফোর্থ অপশন হচ্ছে বক্সিং মুষ্টিযুদ্ধ। তো আমরা সবাই জানি যে একক ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ভারত ফার্স্ট যেটা পেয়েছিলেন, সেটা হচ্ছে শুটিং। আর যিনি এনে দিয়েছিলেন তিনি হচ্ছে অভিনব বিন্দ্রা। ABH, অভিনব, বিন্দ্রা, BINDRA, অভিনব বিন্দ্রা। Okay? তো ওরা হচ্ছে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতে 2008 সালে বেজিং অলিম্পিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2008 সালে কি বেজিং অলিম্পিকে ভারত প্রথম স্বর্ণপদক জিতেছিল। ওকে। তো এটা অর্জন করেছিলেন কে? অভিনব বিন্দ্রা। ওকে। এর আগে ভারতে শুধু হকি দলগতভাবে সময় জিতেছিল 1928 থেকে 1980 সময়, কিন্তু দলগতভাবে, কিন্তু সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি জিতেছে প্রথম অভিনব বিন্দ্রা। ওকে। প্রথম মহিলা অলিম্পিক রূপা পদক জয়ী ছিল কে? পিভি সিন্ধু, ব্যাডমিন্টনে 2016 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম মহিলা অলিম্পিক পদক বিজয়ী কে? পিভি সিন্ধু, ব্যাডমিন্টন 2016 সালে। আর প্রথম মহিলা অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী ছিল কে? কারনান মালেশ্বরী, ওয়েট লিফটিং এ 2000 সালে। ওকে। তো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেগুলো তোমাদের কোশ্চেন 9, প্রাণী কোষে কোন কোষাঙ্গ বিটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড ভেঙে ফেলে? তো দেখো অপশন পড়ো। প্রথম অপশন হচ্ছে পেরিঅক্সিজোম, দ্বিতীয় অপশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তৃতীয় অপশন হচ্ছে রাইবোজোম, আর চতুর্থ অপশন হচ্ছে গোলগি অ্যাপারাটাস। তো প্রাণী কোষে যে কোষ অঙ্গাণুটি বিটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড ভেঙে ফেলে, সেটা হচ্ছে অপশন এ পেরিক্সিজম। তো এটা অ্যান্সার হয়ে যাবে কি? অপশন এ। তো আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু তথ্য জেনে নিব। দেখো যেটা হচ্ছে
পেরোক্সিজম হলো একটা কোষাঙ্গ যা বহু দীর্ঘ শৃঙ্খলার ফ্যাটি অ্যাসিড ভেঙে ফেলতে সাহায্য করে বিটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে। যদিও মাইটোকন্ড্রিয়াতেও বিটা অক্সিডেশন ঘটে, কিন্তু খুব লম্বা চেইনযুক্ত ফ্যাটি অ্যাসিড প্রথমে পেরোক্সিজমে ভেঙে ছোট করা হয়, তারপর মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। এই প্রক্রিয়ায় কোষের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট দেখো, মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা বলা হয় কাকে, মানে কোষের শক্তিঘর বলা হয় কাকে, মাইটোকন্ড্রিয়াকে। কেন? কারণ এখানে এটিপি তৈরি হয়। ওকে। আর রাইবোজোমের কাজ কি? তো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। আর গোলগি অপারেটরস কি? প্রোটিন এবং লিপিড পরিবহন করে এবং সংশোধনে সাহায্য করে। কোশ্চেন 10 বলছেন, using the following information, calculate the revenue receipts. Revenue deficit 2.80% of GDP and revenue expenditure 10.80% of GDP. বলছে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে রাজস্ব আয় নির্ণয় করুন, যেমন রাজস্ব ঘাটতি জিডিপির 2.8%, আর রাজস্ব ব্যয় জিডিপির 10.8%। তো আমরা জানি যখন রেভিনিউ রিসিপ্ট নির্ণয় করতে হয়, তখন কি করতে হয়? তখন রেভিনিউ এক্সপেন্ডিচার REVE NUE রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে রেভিনিউ ডেফিসিটটা মাইনাস করতে হয়। REVE NUE রেভিনিউ এক্সপেন্ডিচারটা কি মাইনাস করতে হয়। তো এখানে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার কত বলেছে? 10.80 মাইনাস রেভিনিউ কি আছে? ডেফিসিট DEFICIT ডেফিসিট, এটা কত হচ্ছে 2.80। তো মাইনাস করলে কত হয়ে যাবে? মাইনাস করলে 8 হয়ে যাবে। তো এখানে 8 অপশন কি আছে? অপশন আছে 4, সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো অপশন 4 আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো রেভিনিউ, আচ্ছা, এখানে যে তথ্য দেওয়া আছে, যেমন হচ্ছে রেভিনিউ ডেফিসিট মানে হচ্ছে রেভিনিউ ডেফিসিট সমান হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিভ, যেটা আমি আগেই বললাম। আর রেভিনিউ ডেফিসিট 2.80 আর রেভিনিউ এক্সপেন্ডিচার 10.80, সুতরাং রেভিনিউ ডেফিসিট কি হবে? 10.80 মাইনাস 2.80 সমান 8.00 জিডিপি। ওকে। Question 11. Question 11. Which of the following dances is traditionally performed by the men from three neighboring states, Jharkhand, Odisha, and West Bengal? নিম্নলিখিত কোন নৃত্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই তিন প্রতিবেশী রাজ্যের পুরুষদের দ্বারা ঐতিহ্যগতভাবে পরিবেশিত হয়? তো দেখো, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে যে নৃত্যটি পুরুষদের দ্বারা ঐতিহ্যগতভাবে পরিবেশিত হয়, সেটা কি? তো অপশন যদি আমরা দেখি, তো প্রথম অপশন আছে উড়িষ্যা, ওড়িশি সরি, দ্বিতীয় অপশন আছে ছাউ, তৃতীয় অপশন আছে সত্রিয়া, আর চতুর্থ অপশন আছে কুচিপুড়ি। তো দেখো, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে যে ডান্সটা পুরুষেরা করে থাকে, সেটার নাম হচ্ছে অপশন টু ছাউ ডান্স। অপশন টু ছাউ ডান্স। ওকে। আর বাকি যে অপশন গুলো তখন আছে, যেমন উড়িষ্যি, উড়িষ্যি কোথাকার ডান্স? না, তো উড়িষ্যি ডান্স হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যি ডান্স কথা উড়িষ্যা। তো উড়িষ্যা, এই উড়িষ্যি ডান্সের বিখ্যাত ডান্সার নাম কি? না, তো কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র, MAHAPATR, কেলুচরণ মহাপাত্র। ওকে। দেখো, সত্রিয়া কোথাকার ডান্স? না, আসাম। সত্রিয়া কোথাকার ডান্স? না, তো হচ্ছে কি আসামের ডান্স। আবার দেখো, কুচিপুড়ি কোথাকার ডান্স? না, তো কোথাকার ইম্পর্টেন্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, AP মানে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ আর কুচিপুড়ি যে ফেমাস ডান্সার, তার নাম কি? ইয়ামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি। কৃষ্ণমূর্তি। তো যামিনী কৃষ্ণমূর্তি ছিলেন, হলেন কুচিপুড়ি সব থেকে ফেমাস ডান্সার। ওকে। তো এই তথ্যগুলো আমাদের জেনে রাখতে হবে। আর এই যেটা আমাদের আজকে এই কোশ্চেনটার অ্যান্সার যেটা হয়ে গেল, সেটা হচ্ছে ছাউ ডান্স। ওকে। দেখো, এখানে উড়িষ্যার একটা শাস্ত্রীয় নৃত্য প্রধান নারীরা পরিবেশন করেন। আর সত্রিয়া অসমের শাস্ত্রীয় নৃত্য এবং শ্রীমন্ত শঙ্করদেবের দ্বারা প্রবর্তিত। আর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। ওকে।
কোশ্চেন 12 যখন কোনো জলধারে বড় পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয় তখন নিচের কোন অ্যাসিডের সৃষ্টি হওয়ায় জল অ্যাসিডিক হয়ে যায়? তো অপশন দেখো, প্রথম অপশন হচ্ছে কার্বলিক অ্যাসিড, দ্বিতীয় অপশন হচ্ছে কার্বনিক অ্যাসিড, তৃতীয় অপশন হচ্ছে কার্বলিক অ্যাসিড, আর চতুর্থ অপশন হচ্ছে কার্বামিক অ্যাসিড। তো আমরা জানি যে কারণে জলাধারে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়, যেখানে বড় জলাধারে বড় পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয় তখন অ্যাসিড হয় যে, যার জন্য অ্যাসিডিক হয়ে যায়, যে অ্যাসিডের জন্য সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, সেটা হচ্ছে অপশন 2। ওকে, দেখো এখানে বিশ্লেষণ করা আছে যখন CO2 H2 তে দ্রবীভূত হয় তখন এটি রিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে কার্বনিক অ্যাসিড H2CO3 তৈরি করে। CO2 প্লাস H2O সমান হচ্ছে H2CO3। এই কার্বনিক অ্যাসিড জলে হাইড্রোজেন আর আয়ন H2 ছাড়ে, ফলে জলের পিএইচ মাত্রা কমে যায় এবং জলে অ্যাসিড হয়ে যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবেশগতভাবে সমস্যা গুলির মধ্যে একটি, যেমন ওসিয়ান অ্যাসিডিফিকেশন। ওকে, তো কার্বলিক অ্যাসিড এটা একটা ফিনল নামে পরিচিত। আর কার্বক্সাইল অ্যাসিড এটি সাধারণত অ্যাসিড শ্রেণী, ভিনেগার থাকে অ্যাসিড। আর কার্বামিক অ্যাসিড এটা জটিল অ্যামিনো অ্যাসিড জাতীয় যৌগ, সাধারণত জলীয় CO2 সাথে যুক্ত হয় না। কোশ্চেন 13 তাও কি বলছে, নিম্নলিখিত কোন বিকল্পটি ভারতীয় সংবিধানের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে? তো প্রথম অপশন কি হচ্ছে ফ্লেক্সিবল মানে নমনীয়, দ্বিতীয় অপশন হচ্ছে নাইদার রিগিড নর ফ্লেক্সিবল, না কঠোর না নমনীয়, তৃতীয় অপশন হচ্ছে রিগিড মানে কঠোর, আর চতুর্থ অপশন হচ্ছে ভেরি রিগিড অ্যান্ড ডিফিকাল্ট টু অ্যামেন্ড, খুব কঠোর এবং সংশোধন করা কঠিন। তো আমরা জানি যে ভারতের যে সংবিধান সেটা নাইদার রিগিড নট ফ্লেক্সিবল, না কঠোর না নমনীয়। ওকে, আর এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে রাখবো যে ভারতীয় সংবিধানকে বলা হয় পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ আংশিক কঠোর এবং আংশিক নমনীয়। কিছু অনুচ্ছেদ আর্টিকেল 368 অনুযায়ী বিশেষ পদ্ধতিতে সংশোধন করতে হয়, যেমন কেন্দ্র রাজ্য উভয়ের সম্মতির প্রয়োজন। আবার কিছু অনুচ্ছেদ সাধারণত আইনের মতো সহজে সংশোধনযোগ্য। তাই এটি না সম্পূর্ণভাবে কঠোর না সম্পূর্ণভাবে নমনীয়। এক্সট্রা ফ্যাক্ট কি? তো ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। এটি 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। আর 26শে জানুয়ারি 1950 থেকে এটা কার্যকারী হয়। ওকে? কোশ্চেন 14, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন জোড়াটি অণুসূত্র একক এবং তাদের মোলার ভর ভুলভাবে মেলানো হয়েছে তা নির্ধারণ করো? তো প্রথম অপশন HCl 36.5, NaCl 58.5, CH4 16, HNO3 62। তো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে অপশন 4, HNO3 62। আমরা দেখবো, দেখো HCl এর সঠিক মোলার ভর হচ্ছে আহ 63.5। ওকে, আহ তাই এটা সঠিক জোড়া কেন? তো এইচ হাইড্রোজেন একটি আর সিএল এর হচ্ছে 335.5 সমান 63.5, সুতরাং অপশন আমাদের ঠিকই আছে। আবার দেখো CH4 এর এর দেখো সি হচ্ছে 12 আর এইচ এর 4টি, সুতরাং হচ্ছে 16, সঠিক, ঠিক আছে। NaCl Na 23, Cl 35.5, সুতরাং 58.5, এটাও সঠিক। আর HNO3 এটা হচ্ছে এইচ এ হাইড্রোজেন একটি আর Na 14 আর O3 আহ 348টি, তোমার 63 জি বাই মোল, কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে 62 আর অ্যান্সার হবে 63, সুতরাং এটাই ইনকারেক্ট পেয়ার, এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেন 15, নিম্নলিখিত কোন স্থাপত্য উপাদানটি নিম্নলিখিত কোন স্থাপত্য উপাদানটি সিন্ধু উপত্যকা সভ্যতার নির্মাণ স্থলে পাওয়া যায়নি, মানে বহিষ্কৃত ছিল? তো অপশন কি আছে? অপশন হচ্ছে আয়রন স্ল্যাবস, অপশন এ, অপশন 2 হচ্ছে বেকেট ব্রিক্স পোড়া ইট, অপশন সি সান ড্রাইড ব্রিক্স রোদে শুকানো কাঁচা ইট, অপশন 4 হচ্ছে মর্টার অফ জিপসাম। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন এ আয়রন স্ল্যাব বা লোহার ফলক। দেখো, সিন্ধু উপত্যকা 3300 BCE থেকে
1300 বিসি ছিল প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত নগর সভ্যতা। সেখানে পোড়া ইট, রোদে শুকানো ইট ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, জিপসামের মোর্টার, চুন, অন্যান্য পদার্থ ব্যবহার করা হতো। কিন্তু লোহা কিন্তু ব্যবহার করা হয়নি। কারণ এটি ছিল কপার ব্রোঞ্জ এজ বা তামা ব্রোঞ্জের যুগ। আয়রন এজ শুরু হয়েছিল 1200 বিসিই থেকে। ওকে? তো সিন্ধু সভ্যতার প্রধান যে নগরগুলি ছিল কি? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা ইত্যাদি। ওকে? তো এ অপশনটার অ্যান্সার আমাদের কি হয়ে গেল? এ অপশনটার অ্যান্সার যা হয়ে গেল। কোশ্চেন 16 দেখো কি বলছে, which cell organelle contains ribosomal RNA and is involved in the production of ribosomes? কোন কোষাঙ্গে রাইবোজোমাল আরএনএ থাকে এবং রাইবোজোম তৈরির প্রক্রিয়ায় অংশ নেয়? তো অপশন 1 হচ্ছে নিউক্লিয়াস, অপশন 2 হচ্ছে গোলগি অ্যাপারেটাস, অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন 4 নিউক্লিওলাস। তো অপশন কি? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4 নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তো অ্যান্সার কি হয়ে যাবে? নিউক্লিওলাস। দেখো নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত একটা বিশেষ গঠন। এটি রাইবোজোমাল আরএনএ এর সংশ্লেষণ করে এবং প্রাথমিকভাবে রাইবোজোম কি সাব ইউনিট তৈরি করে। রাইবোজোম পরে কোষের সাইটোপ্লাজমে বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কাজ করে। ওকে? এক্সট্রা ফ্যাট কি? দেখো নিউক্লিয়াস ডিএনএ ধারণ করে এবং কোষের নিয়ন্ত্রণ করে। গোলগি অ্যাপারেটাসের কাজ হচ্ছে প্রোটিন পরিবহন ও সংশোধন করা। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এটা কি করে? দেখো রাইবোজোম যুক্ত প্রোটিন সংশ্লেষ ইত্যাদি। আর কোশ্চেন 18, মে 2001 সালে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান প্রকল্পকে ইউনেস্কো দ্বারা মানবতার মৌখিক ও অমূর্ত ঐতিহ্যের অনন্য কৃতি হিসাবে ঘোষণা করা হয়েছিল? তো অপশন কি আছে? প্রথম অপশন হচ্ছে কুট্টিয়াটমের সহায়তার জন্য জাতীয় প্রকল্প, দ্বিতীয় অপশন হচ্ছে জাতীয় কথক নৃত্য সংস্থা, তৃতীয় অপশন হচ্ছে জাতীয় সঙ্গীত একাডেমি, চতুর্থ অপশন হচ্ছে জওহরলাল নেহেরু মণিপুর নৃত্য একাডেমি। তো দেখো 2001 সালে যে প্রতিষ্ঠান বা প্রকল্পকে ইউনেস্কো দ্বারা মানবতার মৌখিক ও অমূর্ত ঐতিহ্যের অনন্য কীর্তি হিসাবে ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে অপশন এ, অপশন 1 ন্যাশনাল প্রজেক্ট টু সাপোর্ট কুট্টিয়াটম। ওকে? তো অপশন অ্যান্সার অপশন 1 অ্যান্সার হয়ে যাবে। কুট্টিয়াটম হলো কেরালার একটা প্রাচীন সংস্কৃতির নাট্যরূপ যা সংস্কৃত নাটকের ভিত্তিতে মঞ্চস্থ। এটি ভারতের সবথেকে পুরনো বেঁচে থাকা নাট্যরীতি, যা 200 বছরেরও পুরনো বলে মনে করা হয়। ইউনেস্কো 2001 সালে একে মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি ঘোষণা করেছিলেন। ওকে? এই ঘোষণার অংশ হিসাবে ন্যাশনাল প্রজেক্ট টু সাপোর্ট কুট্টিয়াটম চালু করা হয়। এক্সট্রা ফ্যাক্ট কি? দেখো ইউনেস্কো তালিকার মাধ্যমে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উৎসাহ দেয়। অন্য কিছু ভারতীয় ঐতিহ্য যা তালিকাভুক্ত হয়েছিল তা হলো রামলীলা। ওকে? কোশ্চেন 9 কাউকে বলছে 1928 সালে নিম্নলিখিত কারা ভারতের স্বাধীনতার জন্য এক ভবিষ্যৎ সংবিধানের খসড়া নেহরু রিপোর্ট লিখেছিলেন, যা ডোমিনিয়ন স্ট্যাটাস এর ভিত্তিতে ছিল? তো অপশন যেগুলো আমাদের হাতে আছে, দেখো প্রথম অপশন আছে সুভাষচন্দ্র বসু, দ্বিতীয় অপশন জওহরলাল নেহেরু, তৃতীয় অপশন মহাত্মা গান্ধী, চতুর্থ অপশন মতিলাল নেহেরু। আর দেখো 1928 সালে আহ স্বাধীনতার জন্য এক ভবিষ্যৎ সংবিধানের খসড়া নেহেরু রিপোর্ট লিখেছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন মতিলাল নেহেরু। দেখো নেহেরু রিপোর্ট ছিল ভারতের জন্য প্রথম ভারতীয়দের দ্বারা প্রস্তুতকৃত একটা সাংবিধানিক খসড়া। এটি লিখেছিলেন মতিলাল নেহেরু, যিনি কমিটির সভাপতি ছিলেন। 1928 সালে এই রিপোর্ট তৈরি হয় এবং এতে বলা হয়েছিল যে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হোক। এই রিপোর্টে মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতা ও নির্বাচনের প্রস্তাব ছিল। এক্সট্রা ফ্যাক্ট কি? মতিলাল নেহেরু কমিটির সদস্যদের মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু, ওকে, আহ শ্রীনিবাস শাস্ত্রী ও সুভাষ বসু প্রমুখ। এই রিপোর্ট সাইমন কমিশন বয়কটের প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হচ্ছে। কোশ্চেন টুয়ে কোশ্চেন 20, রাগ দীপক এর
কোশ্চেন 20, রাগ দীপক এর সঙ্গে নিচের কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের সম্পর্ক রয়েছে? তো অপশন দেখো কি কি। প্রথম অপশন হচ্ছে তানসেন, দ্বিতীয় অপশন হচ্ছে আলী খান কারোরি কারৌরি, আর তৃতীয় অপশন হচ্ছে লাল কালাওয়াতনি, চতুর্থ অপশন হচ্ছে খুসরো। তো রাগ দীপক যেটার সঙ্গে যুক্ত আমরা সবাই জানি সেটা হচ্ছে তানসেন। ওকে, তানসেন কে ছিলেন ভালো করে আবার জেনে নেবো। তানসেন ছিলেন মোগল সম্রাট আকবরের দরবারের নবরত্নদের একজন এবং অসাধারণ ধ্রুপদী সঙ্গীতজ্ঞ। কথিত আছে তিনি যখন রাগ দীপক পরিবেশন করতেন তখন বাতাস এত গরম হয়ে যেত যে বাতি নিজে থেকে জ্বলে উঠত। এটি একটি গম্ভীর রাগ যা আগুন ও তাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে ধরা হয়। তানসেনের সঙ্গীতের অপরূপ রাগ মেঘমল্লার, যা বৃষ্টি আনার জন্য পরিবেশিত হতো। তানসেনের গুরু কে ছিল স্বামী হরিদাস। খিলজি আমলে সঙ্গীত চর্চা করেছিলেন আমির খসরু, কিন্তু রাগ দীপকের তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমির খসরুর সঙ্গে রাগ দীপকের কোনো সম্পর্ক ছিল না, যেটা সম্পর্ক ছিল সেটা হচ্ছে তানসেনের। কোশ্চেন 21, 1991 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন রাজ্য সাক্ষরতার হারের দিক থেকে সর্বোচ্চ স্থানে ছিল, যার হার জাতীয় গড়ের চেয়েও বেশি ছিল? তো অপশন ফার্স্ট অপশন কেরালা, সেকেন্ড অপশন দাও কি। একজন পূর্ণ নিরঙ্কুশ শাসক হিসাবে বলবান তার শাসনের ফলে নিচের কোন ঘটনাটি ঘটেছিল? তো অপশন দেখো কি বলছে। অ্যাপয়েন্টেড হিন্দুজ ইন অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনে হিন্দু নিয়োগ। অপশন টু কি বলছে, ডিস্ট্রাকশন অফ 40 চালিসা গোষ্ঠী ধ্বংস করেছিলেন। অপশন থ্রি, গ্রান্টিং জাগিরস টু নোবেলস, রইসদের জমিদারি দান করেছিলেন। অপশন ফোর, রেসপেক্টেড কমন ম্যান, সাধারণ মানুষের সম্মান করতেন। তো করতেন। তো অপশন কি আছে এখানে, যেটা অপশন হবে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন টু, ডিস্ট্রাকশন অফ 40 চল্লিশা গোষ্ঠী ধ্বংস। তো গিয়াসউদ্দিন বলবান ছিলেন দিল্লি সালতানাতের অন্যতম শক্তিশালী শাসক। 1266 থেকে 1287 তিনি ছিলেন একজন নিরঙ্কুশ শাসক এবং রাজদণ্ড কঠোর শাসনের পক্ষে। তিনি চল্লিশা বা চালিসা নামে পরিচিত 40 জন তুর্কি অভিজাতের গোষ্ঠী যারা সুলতানের ক্ষমতায় হস্তক্ষেপ করত তাদের সম্পূর্ণ ধ্বংস করে। এর ফলে কেন্দ্রের শাসন আরো শক্তিশালী হয়। বলবনের রাজনীতির মূলনীতি ছিল জিল এ ইলাহি, অর্থাৎ ঈশ্বরের ছায়া হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি স্পাই সিস্টেম চালু করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। কোশ্চেন 23 বলতে সেপ্টেম্বর 2023-এর সঞ্জয় কুমার মিশ্র অবসর গ্রহণের পর ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক হিসাবে কাকে নিয়োগ করা হয়? তো অপশন কি কি আছে? অপশন আছে সামন্ত গোয়েল, অপশন টু হচ্ছে টিভি সোমনাথন, অপশন থ্রি হচ্ছে তুষার মেহতা, অপশন ফোর রাহুল নবীন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর, রাহুল নবীন। ইডি প্রধানদের নিয়োগ করে কে? অ্যাপয়েন্টিং অথরিটি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। ইডির কাজ কি? পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এবং এফইএমএ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী কাজ করে। কোশ্চেন 25 কি বলছে দেখো। জানুয়ারি 2023-এ পর্যটন মন্ত্রক কর্তৃক চালু করা স্বদেশ দর্শন 2.0 প্রকল্প অনুযায়ী কতটি শহরকে স্থিতিশীল ও দায়িত্বশীল পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলার জন্য নির্বাচন করা হয়েছিল? তো অপশন ওয়ান 21, অপশন টু 67, অপশন থ্রি 30, অপশন ফোর 44। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন টু, অপশন ওয়ান 21। তো এই ছিল 25টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।